আসসালামু আলাইকুম। এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আপনাদের সাথে আছি আমি রেদওয়ান মাহমুদ রেজা। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় বর্তমানে, বাংলাদেশ না পুরো বিশ্বেরই বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় যে ভ্যাকসিন। ভ্যাকসিন নিয়ে আমরা আলোচনা করব আজকে। আমরা ভ্যাকসিন নিয়ে মূলত ভ্যাকসিনেশনটা আমাদের কিভাবে করতে হয়, ভ্যাকসিনেশনটা কি, সে বিষয়ে আমরা আলোচনা করব। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর আশরাফুল হক স্যার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ব্লাড ট্রান্সফিউশন, শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্লাস্টিক সার্জারি, ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। স্যার, আপনাকে আমাদের এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। স্যার, কেমন আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। স্যার, আজকে আমরা আসলে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টা হলো ভ্যাকসিনেশন। স্যার, এই বিষয়টা বর্তমানে খুবই আলোচনার একটা বিষয়। সবাই এই বিষয়টা সম্পর্কে জানতে চাচ্ছে। তো স্যার, আমরা যদি প্রথমে একদম ভ্যাকসিনের আসলে প্রথম থেকে প্রাথমিক অবস্থায় যদি জানতে চাই আসলে স্যার, যে ভ্যাকসিনটা কি স্যার, আসলে ভ্যাকসিনটা কেন প্রয়োজন হয়, ভ্যাকসিনটা সম্পর্কে যদি একটু বলতেন। হ্যাঁ, এটা আসলে আমাদের মেডিকেল সায়েন্সে বলেন বা এখন আসলে নন মেডিকেল পার্সন সবাই কিন্তু আসলে এ বিষয়ে সচেতন। যেহেতু গুগল আমাদেরকে অনেক কিছুই শিক্ষা দান সহজ করে দিয়েছে। সবকিছুই এখন সহজলভ্য। তো ভ্যাকসিনটা আসলে জিনিস হচ্ছে একটা বায়োলজিক্যাল সাবস্টেন্স। যে বায়োলজিক্যাল সাবস্টেন্স এর মাধ্যমে আমাদের শরীরে কোনো সুনির্দিষ্ট অসুখের বিরুদ্ধে বা সুনির্দিষ্ট রোগের বিরুদ্ধে একটা ক্ষমতা প্রাপ্ত হয়। আমরা জানি যে আসলে আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে, মানে আমাদের শরীরে নতুন কোনো জীবাণু ঢুকুক হোক, সে ব্যাকটেরিয়া অথবা ভাইরাস, সেটির বিরুদ্ধে আমাদের শরীর চেষ্টা করে যে এটাকে আসলে আমাদের শরীরে যাতে ক্ষতি করতে না পারে সেদিকে সে ভূমিকা পালনের জন্য। তো এই জি। যে ক্ষতি করতে না দেওয়ার চেষ্টা, রোগ প্রতিরোধ ক্ষমতা সেটি আসলে শরীর নিজে থেকে তৈরি করার চেষ্টা করে। কিন্তু যদি এটি একেবারেই নতুন কোনো রোগ হয়, তাহলে সেক্ষেত্রে শরীর প্রাথমিক পর্যায়ে এটা চিনতে পারে না। চিনতে না জি। পাওয়ার কারণে কিছু উপসর্গ তৈরি হয়। এরপর ধীরে, ধীরে শরীরের মধ্যে কিছু প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। এই প্রতিরোধ ক্ষমতাই ভবিষ্যতে এই রোগের থেকে আমাদেরকে রক্ষা করতে সহায়তা করে। আর ভ্যাকসিন আসলে এটি যে আসলে আমাদের শরীরে আ মানে কোনো ক্ষতি ব্যতীত এটি একটি আ প্রতিরোধ ক্ষমতা আগে থেকে তৈরি করে ফেলা, যাতে এটি আমাদের শরীরে সারা জীবন কখনোই এটি আ ক্ষতি করতে না পারে, সেটাই আসলে ভ্যাকসিনের মূল কাজ। ধন্যবাদ স্যার। আসলে এখন যদি স্যার আমরা জানতে চাই আসলে ভ্যাকসিনটা কবে থেকে আসলো, বা ভ্যাকসিনের ইতিহাসটা সম্পর্কে যদি বলতেন, কবে থেকে ভ্যাকসিনটা মানব সভ্যতায় ভ্যাকসিনটা দেওয়া শুরু হয়েছে। আমরা জানি যে অনেক রোগের জন্যই আসলে এই ভ্যাকসিন, বিভিন্ন ধরনের ভ্যাকসিন দেওয়া হয়। ছোটবেলা মায়ের পেটে থাকা অবস্থাতেই একজন মানুষ ভ্যাকসিন নেওয়া শুরু করে, এবং আস্তে আস্তে বড় হতে হতে এমনকি বুড়ো বয়সেও অনেক সময় অনেক ভ্যাকসিন নিতে হয়। আমরা জানি বর্তমান সময়ে করোনা ভ্যাকসিনের যে ভ্যাকসিনটা আবিষ্কার হয়েছে, ৯০ বছর বয়সী একজন বুড়ো মহিলাকে দিয়ে ওই ভ্যাকসিনের শুরুটা হয়েছিল ফাইজার ভ্যাকসিন। তো এই ভ্যাকসিনের ইতিহাসটা সম্পর্কে আমরা একটু জানতে চাই স্যার। হ্যাঁ, আসলে কোন কিছু আসলে মৌলিক না। মৌলিক না এই কারণে যে আসলে একমাত্র সৃষ্টিকর্তাই মৌলিক। মানে হচ্ছে সৃষ্টিকর্তার কাছেই আ একেবারে প্রাথমিক জিনিসটা থাকে। তো এখন ভ্যাকসিনে আসলে শুরুটা হয়েছিল ১৭৭৬ সালে, যখন একজন ডক্টর এডওয়ার্ড, উনি দেখলেন যে উনার এলাকায় যেটি হচ্ছিল সেটি হচ্ছে স্মল পক্স। তখন হচ্ছে এই পক্স হলে অনেক বেশি পরিমাণ মানুষ মারা যাচ্ছিল। তো উনি যেটা দেখছিলেন যে একজন দুধ বিক্রেতা, উনার হাতে একটি ছোট ইনফেকশন ছিল। সেটি আসলে উনার মানে গৃহপালিত গরু থেকে তার হাতে এসেছে। উনি যেসব বাড়িতে দুধ মানে বিক্রি করতে যাচ্ছিলেন, সেসব বাড়ি থেকে আসলে পক্সটি চলে যাচ্ছিল। তখন উনার মাথার মধ্যে ঢুকলো যে তার শরীরের মধ্যে কোনো কিছু একটা তৈরি হয়েছে, যেটা আসলেই মানে তাকে এর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করেছে। তো উনি উনার সেই আ গরুর আ সন্ধান করে যখন দেখলেন যে এটি আসলে কাউ পক্স ছিল। তো কাউ পক্স এর থেকে উনি একটি জীবাণু মানে একটি অংশ সংগ্রহ করে একটি বালকের শরীরে প্রবেশ করালেন। সেই বালকটি আ যখন প্রাপ্তবয়স্ক বা ৬ বছর পার হলো, তখন উনাকে আসলে আ তখন কি বলে? যে এটি আসলে সমাজের মধ্যে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়ার কারণে স্মল পক্স থেকে সে মুক্তি লাভ করলো। তখন থেকে এই জিনিসটা আসলো যে তার শরীরের মধ্যে এমন একটা জিনিস তৈরি হয়েছে, কাউ পক্স এর জীবাণু তার শরীরে ঢোকার কারণে সেই স্মল পক্স এর বিরুদ্ধে সেইটি প্রতিরোধ ক্ষমতা করতে সক্ষম। তারপর থেকে কিন্তু আসলে ধীরে, 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 ধীরে বিভিন্ন রোগের বিরুদ্ধে মামস, মিজেলস সহ বিভিন্ন ক্ষেত্রে ভ্যাকসিনেটির প্রচলন শুরু হয়। কিন্তু ১ম শুরু করেছিলেন জনাব এডওয়ার্ড সাহেব।
ধন্যবাদ স্যার। স্যার এখন আমরা যদি জানতে চাই আসলে এই ভ্যাকসিনটা কিভাবে কাজ করে বা কত ধরনের ভ্যাকসিন আহ, আছে আমাদের এখানে, ভ্যাকসিনের কাজটা সম্পর্কে যদি আমাদের বলতেন স্যার। যে আসলে ভ্যাকসিনের অনেক ধরনের প্রকারভেদ রয়েছে। যে আসলে ভ্যাকসিনের কাজ মূলত আসলে রোগ থেকে আমাদেরকে রক্ষা করা। এখন ভ্যাকসিনটা মূলত তৈরি করা হয় হচ্ছে হয় সেটি যে জীবাণুটা আমাদের শরীরে ক্ষতি করছে সেই জীবাণু থেকে, অথবা জীবাণু যেটি তৈরি করছে সেখান থেকে, অথবা জীবাণু শরীরের একটি অংশ থেকে পৃথক করে মানে প্রসেস করে এটা আমাদের শরীরে প্রবেশ করে ভ্যাকসিনটা আসলে তৈরি করা হয়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যখন জীবাণুর একটি অংশ আ মানে সমগ্র জীবাণুর একটি অংশ যখন আমরা একে আরেকটু বেশি অকার্যকর করে বা attenuated বা অবনমন করে যখন আমরা এটিকে ব্যবহার করি, এটি লাইভ attenuated ভ্যাকসিন নামে পরিচিত। মানে হচ্ছে জীবাণুর একটি অংশকেই শরীরে প্রবেশ করে শরীরের ভিতরে এটির একটি মেমোরি তৈরি করা বা স্মৃতিস্মারক তৈরি করা, যে স্মৃতিস্মারকের বলে সে সারা জীবন এই রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম। জি স্যার। যেহেতু একটি জীবাণুকে সরাসরি ব্যবহার করা হয় সেক্ষেত্রে এটি আসলে একবার বা দুবার দিলেই সারা জীবনের জন্য প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হয়ে যায়। এরকম আসলে লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনের উদাহরণ যদি দিই, আমরা সাধারণত এমএমআর যে ভ্যাকসিনটি ব্যবহার করি, অথবা রোটা ভাইরাস, স্মল পক্স, চিকেন পক্স, ইয়েলো ফিভার এর ক্ষেত্রে আমরা যে ভ্যাকসিন গুলো ব্যবহার করে থাকি সেটি আসলে জীবাণুর অংশকে পৃথক করে এটি করা হয়। এজন্য বলা হয় লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। এখন আরেকটি জিনিস হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন মানে হচ্ছে যেটি আসলে জীবাণুকে আ আগে কিল্ড করা বা মেরে ফেলা। জীবাণুকে মেরে ফেলে শরীরে প্রবেশ করে, যেহেতু এটি আমাদের শরীরের জন্য নতুন, সেটির বিরুদ্ধেও কিন্তু একটা প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। যেহেতু এটি কোন প্রকার কার্যকারিতা শরীরের উপর তৈরি করতে পারে না বা ক্ষতি করতে পারে না, এজন্য এই ধরনের ভ্যাকসিনের ক্ষেত্রে যেটা আমরা বলি যে ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, সেই ধরনের ভ্যাকসিনের ক্ষেত্রে আসলে আ একবার দিলেই এটি কার্যকর থাকে না। এটিকে অনেকবার নিতে হয়, বুস্টার ডোজের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে এই ধরনের ভ্যাকসিন উদাহরণ যদি আমরা দিই তাহলে হেপাটাইটিস এ, আ ফ্লু ক্ষেত্রে, পোলিওর ক্ষেত্রে, র‍্যাবিস এর ক্ষেত্রে আমরা যেগুলো ব্যবহার করি সেটা আসলে মূলত ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। মানে হচ্ছে জীবাণুকে আগে মৃত করে তারপরে শরীরে প্রবেশ করানো। এছাড়া রয়েছে আ ভ্যাকসিনের যে আমরা জানি যে আ যে জীবাণুটি থাকে সেই জীবাণুটি তার শরীরে যে অংশ রয়েছে সেটি পলিস্যাকারাইড হতে পারে, প্রোটিন হতে পারে, ক্যাপসুল হতে পারে। সেই অংশ থেকে কিছু অংশ পৃথক করে যখন শরীরে প্রবেশ করানো হয় এটি আসলে বলা হয় তখন সাব ইউনিট রিকম্বিন্যান্ট পলিস্যাকারাইড ও কনজুগেট ভ্যাকসিন। মানে এটিকে শরীর যেই জীবাণুটি রয়েছে জীবাণুর অংশ আ শরীরের অংশকে পৃথক করে এটা প্রবেশ করানো হয়। এটি সাধারণত দেখা যায় যে যেহেতু জীবাণুকেই প্রবেশ করানো হচ্ছে, মূলত এটি মৃত অবস্থায় নয়, সেহেতু এটিও আসলে কার্যকর। যে এটিকে বুস্টারের খুব একটা বেশি প্রয়োজন হয় না। এটি লাইফ টাইমে ১ বা ২ বার দিলেই হয়ে যায়। যেমন আমরা হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি ভ্যাকসিনের ক্ষেত্রে মানে হিপ ভ্যাকসিনের ক্ষেত্রে যেটি ব্যবহার করে থাকি, হুপিং কফের ক্ষেত্রে ব্যবহার করি, হেপাটাইটিস বি এর ক্ষেত্রে ব্যবহার করি, নিউমোকক্কাল, আ মেনিনগোকক্কাল এসব ক্ষেত্রে যেগুলো ব্যবহার করে থাকি সেগুলো আসলে সাব ইউনিট ভ্যাকসিন। এছাড়া রয়েছে টক্সয়েড ভ্যাকসিন। টক্সয়েড মানে হচ্ছে জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে যেটি আমাদের শরীরে তার বিষ বা পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করে বা যেগুলো সিক্রেট করে, যেগুলো নিঃসরণ করে, সেগুলি থেকে পৃথক করে মানে টক্সিন সাবস্টেন্স টাকে পৃথক করে এটিকে ইনঅ্যাক্টিভেটেড করে আমাদের শরীরে প্রবেশ করে এটিকে লাইফ লং একটা ইমিউনিটি তৈরি করার চেষ্টা করা হয় বা প্রতিরোধ ক্ষমতা তৈরি করা হয়। যেমন আমরা যে জানি যে ডিপথেরিয়া এবং টিটেনাসের ক্ষেত্রে আমরা যে ভ্যাকসিন গুলো দিয়ে থাকি সেগুলো আসলে মানে টক্সিন মেডিয়েটেড রিলিজ থেকে আমরা এটিকে পৃথক করে ইনঅ্যাক্টিভেটেড করে শরীরে প্রবেশ করে তারপরে এটা আমরা করে থাকি। এভাবে আসলে ভ্যাকসিনকে মূলত ৪ দাগে ভাগ করা যায়। ভ্যাকসিনের মূল কাজই আসলে আমাদের শরীরে একটা অ্যাকোয়ার্ড ইমিউনিটি তৈরি করা। আমরা জানি যে আমাদের ইমিউনিটি অ্যাকোয়ার্ড এবং অ্যাডাপটিভ ২ টা হয়ে থাকে। মূলত যখন আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয় তখন আসলে অ্যাডাপটিভ ইমিউনিটিটাই কাজ করে। ভ্যাকসিন আসলে আমাদের শরীরে অ্যাডাপটিভ ইমিউনিটির অংশ হিসেবে তৈরি করতে সহযোগিতা করে। যেহেতু আমাদের শরীরে প্রাথমিক পর্যায়ে অ্যাকোয়ার্ড ইমিউনিটি কাজ করে সেক্ষেত্রে আ ভ্যাকসিন আমাদের শরীরে অ্যাকোয়ার্ড ইমিউনিটি তৈরি না করলে আমাদের শরীরে এই রোগ প্রতিরোধ ক্ষমতা সহজে তৈরি হবে না। এজন্য ভ্যাকসিনের মূল কাজ আসলে অ্যাকোয়ার্ড ইমিউনিটি তৈরি করা আমাদের শরীরে।
ধন্যবাদ স্যার। স্যার আমরা জানি যে সবকিছুরই আসলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, যে কোনো মেডিসিন হোক, ভ্যাকসিন হোক, সবকিছুরই থাকে। তো এই ভ্যাকসিনটা যদি আমরা কিভাবে প্রপারলি নিতে হবে, আর প্রপারলি যদি কিভাবে যদি না নিই, তাহলে আমাদের কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে স্যার? এই জন্য এটা যদি বলতেন স্যার। এটি আসলে ভ্যাকসিন তৈরি থেকে শুরু করে একেবারে দেওয়া পর্যন্ত আসলে অনেক ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। কারণ ভ্যাকসিন তৈরির কিন্তু একটি সুনির্দিষ্ট পন্থা রয়েছে, যে আমরা জানি যে ভ্যাকসিন তো আসলে আমি চাইলেই তৈরি করে ফেলতে পারব না। এটি মানে একটি ধাপ রয়েছে। ভ্যাকসিনের ধাপ যদি আমরা চিন্তা করি, তাহলে দেখি যে ১ম এ ভ্যাকসিন তৈরি করার ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে যেটি আসবে সেটি হচ্ছে এক্সপ্লোরেটরি ফেজ। মানে হচ্ছে আমাকে এক্সপ্লোর করে দেখতে হবে, আমাকে খুঁজে দেখতে হবে যে জীবাণুটির কোন অংশ আমার জন্য ক্ষতিকারক। সেই ক্ষতিকারক অংশটিকে হয় আমাকে শরীর থেকে পৃথক করে নিতে হবে, অথবা ল্যাবে আমাকে একটা সিনথেটিক উপায়ে বের করতে হবে। সেই উপায়ে বের করার জন্য কিন্তু ২ থেকে ৪ বছর সময় লাগে। এক্সপ্লোরেটরি ফেজ। তারপরে আসে প্রি-ক্লিনিক্যাল ফেজ, মানে আমাদের শরীরে প্রবেশ করানোর পূর্বে হয় আমাদের মানুষের শরীরের স্ট্রাকচার একই রকম কোন কালচার করে, অথবা কোন অ্যানিমেল এর উপরে ট্রায়াল দিয়ে আমাদেরকে দেখতে হয় যে এটি আমাদের শরীরে রোগ তৈরি করছে কিনা। সেটা আসলে প্রি-ক্লিনিক্যাল স্টেজ। এটি করতে কিন্তু ১ থেকে ২ বছর সময় লাগে। তার পরবর্তীতে আসে হচ্ছে ক্লিনিক্যাল, আমরা যেটা বলি ফেজ 1 ট্রায়াল। ফেজ 1 ট্রায়াল মানে যারা আসলে রোগাক্রান্ত নয়। এরকম ২০ থেকে ৮০ জন মানুষের ভিতরে আমরা যে জিনিসটা প্রি-ক্লিনিক্যাল স্টেজ আমরা পেয়েছি, সেটি প্রবেশ করি, আমরা দেখতে চাই যে এটি আসলে আমাদের শরীরে কতটুকু আ আ মানে প্রতিরোধ ক্ষমতা তৈরি করছে সেটি আমরা দেখতে চাই, এবং কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করছে কিনা। এটি হচ্ছে ফেজ 1 এর ক্ষেত্রে। ফেজ 2 এর ক্ষেত্রে আমরা যেটা দেখি যে আসলে যারা রোগাক্রান্ত হয়েছেন, তাদেরকে আমরা এই ভ্যাকসিনটা প্রয়োগ করে দেখি যে তারা রোগ থেকে উত্তরণ হচ্ছেন কিনা, তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করছে কিনা, অথবা আসলে কত ডোজে দেওয়া উচিত, কিভাবে দেওয়া উচিত। এই জিনিসগুলা আমাদেরকে দেখতে হয়। ফেজ 3 তে গিয়ে আমরা আসলে একটা বড় পরিমাণ মানুষের উপরে ট্রায়াল দিয়ে দেখি। এটা আসলে randomized কন্ট্রোল, মানে হচ্ছে এটি মূলত করা হয়েছে ডাবল ব্লাইন্ড এর ক্ষেত্রে। মানে হচ্ছে আমরা কাকে দিচ্ছি এবং কে কি কোনটা পাচ্ছে সেটা নিজেও জানছেন না। যিনি দিচ্ছেন তিনিও জানেন না আসলে উনি কোনটা দিচ্ছেন। তো জি। সেক্ষেত্রে উনি যখন এই ধরনের ফেজ থেকে উত্তর যায়, যে মানে হচ্ছে একটা বিপুল সংখ্যক জনগোষ্ঠী, এই গোষ্ঠীর মধ্যে হতে পারে আ বয়স্ক মানুষ, হতে পারে একটি সুনির্দিষ্ট গোত্রের মানুষ, হতে পারে ছোট মানুষ। তাদের সবার ক্ষেত্রে যখন সফলভাবে এ ধরনের কাজ পরিচালনা করা সম্ভব হয়, তখনই কিন্তু ফেজ 3 টা পাস করে চলে আসবে। তারপরে চলে আসবে আ মানে যেটা অনুমোদনের বিষয়। অনুমোদন পাওয়ার পরেও কিন্তু একটা ফলো আপ এর বিষয় আছে, যে এই ধরনের ভ্যাকসিন দেওয়ার পরবর্তীতে আ সেই মানুষটি যিনি ভ্যাকসিন নিচ্ছেন, উনি কি আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা কতদিন তৈরি করে রাখতে পারছেন, অথবা উনি আদৌ ওই রোগ আ উনার জন্য ক্ষতিকারক না হলে উনি বহন করছেন কিনা, এ ধরনের অনেক কিছুই বিষয় সংশ্লিষ্ট থাকে। তাহলে সেক্ষেত্রে একটি ভ্যাকসিন তৈরি হতে ১০ থেকে ১২ বছর সময় সাধারণত লেগে যায়। তো এর মধ্যে যদি কোন স্টেপে যদি আমরা তাড়াহুড়া বা সময় কাট করার চিন্তা করি, সময় সংক্ষেপ করার চিন্তা করি, তাহলে কিন্তু দেখা যেতে পারে যে পর্যাপ্ত তথ্য আমাদের কাছে হয়তোবা নাও আসতে পারে। সেই জি। ধরনের প্রেক্ষাপটে কিন্তু দেখা যাবে যে ভ্যাকসিন যখন দেওয়া হলো, সে ভ্যাকসিনের এমন প্রতিক্রিয়া হতে পারে যে আসলে কারো ক্ষেত্রে একেবারেই কাজ করছে না, অথবা কারো ক্ষেত্রে ডোজ কম হয়ে যাচ্ছে, কারো ক্ষেত্রে ডোজ বেশি হয়ে যাচ্ছে। এ ধরনের প্রতিক্রিয়া হতে পারে। যাদের ক্ষেত্রে ডোজ বেশি হচ্ছে, হয়তোবা তাদের এটি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করতে পারে। তথ্যের অভাবের কারণে কিন্তু আমরা সে ধরনের বিভ্রান্তির মধ্যে পড়ে যেতে পারি। এখন আসলে যখন আমরা একটা ভ্যাকসিন দিই, তখন কিন্তু দেখি যে একটি সুনির্দিষ্ট সময় যখন আ আমরা চিন্তা করি যে হ্যাঁ, একটা ভ্যাকসিন দিলাম আজকে 0 ডে মানে ১ম দিন। তাহলে ২৮ দিন পরে আমি আরেকজনকে দিব। এই ২৮ দিনের হিসাবটা আসলে আসে হচ্ছে উনার শরীরে যে প্যাথোজেনটাকে ঢুকানো হয়েছে, যে জীবাণুটিকে ঢুকানো হয়েছে, সেই জীবাণুটি উনার শরীরে যে ধরনের আ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম, সে প্রতিরোধ ক্ষমতা সেটি ২৮ দিন পর্যন্ত কার্যকর থাকবে। এই ২৮ দিনের পরবর্তী সময় তাকে আরেকটি ইনজেকশন বা আরেকটি ভ্যাকসিন ডোজ প্রয়োগ করতে হবে, যেটি তার একটি বুস্টার মানে বুস্ট আপ করা। মানে তার প্রতিরোধ ক্ষমতাকে আরো বেশি বাড়িয়ে দেওয়া। এটা ২৫ তম দিনে নয় কেন? ২৫ তম দিনে হচ্ছে তার যে ইমিউনোজেনিসিটি সাইকেল বা উনি যেই ভ্যাক আ অ্যা
যে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রোডাকশন করছে, সেই প্রোডাকশনের সাইকেলে ইম্পেয়ার্ড হয়ে যাচ্ছে। যখন সাইকেলে ইম্পেয়ার্ড হয়ে যাচ্ছে সেটাকে আসলে বুস্ট আপ করা হয় না। সে বুস্ট আপের প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হয়ে যায়। এজন্য আসলে ভ্যাকসিন কখনো আগে দেওয়া যায় না। ভ্যাকসিন কখনো সাব অপটিমাল ডোজেও দেওয়া যাচ্ছে না। এসব অনেক কিছুই জড়িত থাকে আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার ক্ষেত্রে। কারণ ভ্যাকসিন দেওয়ার পরবর্তীতে কিন্তু আমরা অনেকেই উদাসীন হয়ে যাই। আমরা সচেতনভাবে আর ওটি এড়িয়ে চলার চেষ্টা করি না। সে কারণেই কিন্তু ভ্যাকসিন একটি গুরুত্বপূর্ণ জিনিস। কারণ ডোজ রিলেটেড যে কমপ্লিকেশন গুলো তৈরি হয় সেগুলো আসলে আমাদের মোকাবেলা করা অনেক ক্ষেত্রে কষ্টকর হয়ে যায়। ধন্যবাদ স্যার। স্যার এই ক্ষেত্রে আমরা একটা জিনিস ভ্যাকসিনের ক্ষেত্রে একটা জিনিস প্রায় শুনতে পাই যে ভ্যাকসিনের ট্রায়াল। আসলে এই ট্রায়াল জিনিসটা কিভাবে স্যার করা হয় বা ট্রায়াল জিনিসটা সম্পর্কে যদি একটু বলতেন স্যার। হ্যাঁ, এটা আসলে আমি যেটা নিয়ে একটু আগে আলোচনা করলাম যে ট্রায়াল। ট্রায়াল আসলে ক্লিনিক্যাল ট্রায়াল আসলে অনেক কিছুর জন্যই করা হয়। ক্লিনিক্যাল ট্রায়াল যে শুধুমাত্র ভ্যাকসিনের জন্য করা হয় তা নয়। এটি কোন কিছু ডায়াগনোসিস করার ক্ষেত্রে ক্লিনিক্যাল ট্রায়াল করা হয়। কোন কি জিনিস চিকিৎসা দেওয়ার পদ্ধতি হিসেবে করা হয়। কখনো ভ্যাকসিনের উপকরণ হিসাবেও ট্রায়াল দেওয়া হয়। ট্রায়াল যেটা আমি বলেছি যে এক্সপ্লোরেটরি ফেজ ১ম এ আমাকে দেখতে হবে যে আসলে কোনটি নিয়ে আমি কাজ করব। যেমন আমি যদি চিন্তা করি যে করোনা ভাইরাস। করোনা ভাইরাসের ক্ষেত্রে বা SARS-CoV-2 এর ক্ষেত্রে স্পাইক প্রোটিন রয়েছে, নিউক্লিও ক্যাপসিড রয়েছে, তার অনেক কিছু রয়েছে। কোনটি আমার শরীরে না আ প্রাথমিক পর্যায়ে ক্ষতিকারক হিসেবে দেখা দিচ্ছে? আমি কি স্পাইক প্রোটিনের এগেইনস্ট এ কাজ করব নাকি আমি নিউক্লিও ক্যাপসিডের এগেইনস্ট এ কাজ করব? সেই জিনিসগুলোকে আমাকে আইডেন্টিফাই করা লাগছে। এই আইডেন্টিফাই করাটা হচ্ছে গিয়ে এক্সপ্লোরেটরি ফেজ। এক্সপ্লোরেটরি ফেজ ২ থেকে ৪ বছর। এর পরবর্তীতে প্রি ক্লিনিক্যাল স্টেজ যেটাতে আসলে আমরা আ কোন হিউম্যান কালচার টিস্যুর উপরে অথবা আমরা কোন অ্যানিমাল ট্রায়াল এর উপরে দিয়ে থাকি, যেটি আসলে দেওয়ার পরবর্তীতে তার কতটুকু রোগ তৈরি করছে। সেই রোগের যখন রোগ তৈরি করছে তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ, এটি আসলে প্রি ক্লিনিক্যাল স্টেজ পার হয়ে আসতেছে। এটি আসলে ১ থেকে ২ বছর সময় লাগে। তারপরে ফেজ 1 এ আমরা দেখি যে আসলে যারা নরমাল মানুষ ছিলেন বা স্বাভাবিক মানুষ যারা রোগাক্রান্ত নয়, তাদেরকে আমরা এই ভ্যাকসিনটি প্রয়োগ করে দেখি যে ভ্যাকসিন প্রয়োগ করে দেখি যে এটি আসলে তার শরীরে কতটুকু ক্ষতি করছে, কতটুকু সে কমপ্লিকেশন তৈরি করছে সেই জিনিসটি কি আমরা দিয়ে থাকি মানে অবজার্ভ করে থাকি। তার পরবর্তীতে ফেজ 2 তে আসলে ফেজ 1 এ আসলে যেটা হয় ২ থেকে ৮০ জনের মধ্যে করা হয়। ফেজ 2 তে আসলে শতাধিক মানুষের উপরে প্রয়োগ করা হয়। সেখানে আসলে রোগাক্রান্ত মানুষের উপরে প্রয়োগ করে দেখা হয় যে আসলে উনি রোগের বিরুদ্ধে কতটুকু শক্তিমত্তা অর্জন করছেন বা উনি কতটুকু তাকে উনাকে ডোজ দেওয়া উচিত, কোন রুটে দেওয়া উচিত। এখানে রুট একটা বড় জিনিস যে আসলে আমরা অনেক সময় চিন্তা করে থাকি যেই ভাইরাস বা যে জীবাণু যে দিক দিয়ে আমাদের শরীরে প্রবেশ করছে, সেই রুটটা আসলে তার জন্য সবচেয়ে বেশি কার্যকরী হিসাবে চিন্তা করা হয়। মাঝে মধ্যে এসব নিয়ে অনেক আসলে বিতর্ক সুযোগ রয়েছে। কারণ ভ্যাকসিন যখন প্রয়োগ করা হয় তখন এটি আসলে আমাদের রক্তে অ্যান্টিবডি তৈরি করে বা আমাদের শরীরের সুনির্দিষ্ট অংশে অ্যান্টিবডি তৈরি করে। সেই অ্যান্টিবডিটি আসলে আমাদেরকে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে বা আমাদেরকে পরবর্তী আ আঘাত বা পরবর্তী ইনফেকশন এর হাত থেকে আমাদেরকে রক্ষা করে। তো সেক্ষেত্রে দেখা যায় যে যখন ন্যা এখন যেটা করোনা নিয়ে যেটি আসলে হচ্ছে, করোনা ভাইরাস নিয়ে করোনা ভ্যাকসিন নিয়ে যেটি হচ্ছে যে এটি আমাদের যখন মাংসপেশিতে প্রয়োগ করা হবে, মাংসপেশিতে প্রয়োগ করার ফলে এটি যে আ অ্যান্টিবডি তৈরি করবে, সেই অ্যান্টিবডিটি আসলে আমাদের রক্তের মধ্যে মিশে থাকবে। যেহেতু রক্তের মাধ্যমে সমগ্র শরীরেই সবকিছু ছড়িয়ে দেওয়া সম্ভব। আমরা ধরে নিতে পারি যে এটি আসলে আমাদের যেহেতু SARS-CoV-2 বা কোভিড ভাইরাসটি আমাদের নাকে, মুখে এসব জায়গা দিয়ে প্রবেশ করছে। শ্বাসনালীর সমস্যা মূলত এটি ভাইরাসটি কাজ করে যেহেতু। তো সেক্ষেত্রে আমাদের নাকে যে অংশে ১ম এ সে জমা হচ্ছে বা ১ম এ সে প্রবেশ করছে, সেখানেও সেই অ্যান্টিবডিটি চলে আসবে। সে চলে আসা মাত্র সেই অ্যান্টিবডি আমাদের শরীরে ভাইরাসকে পরবর্তী আঘাত থেকে বা পরবর্তী বিপদ থেকে রক্ষা করতে পারে। কিন্তু এখানেও বিতর্ক রয়েছে। এখানে বিতর্ক রয়েছে যদি আমরা ভ্যাকসিনটি নাকিয়ে দিয়ে দিতে পারি। কারণ অ্যান্টিবডি আমরা যে হিসাবটা করি, মূলত অ্যান্টিবডি IgG আমাদের শরীরে প্রোটেকশন তৈরি করছে দীর্ঘমেয়াদী। কিন্তু যেসব জায়গায় হচ্ছে সিক্রেশন রয়েছে, সেগুলোতে কিন্তু আসলে IgA মূলত বেশি কাজ করে। তো সেক্ষেত্রে IgA যে নিউট্রালাইজিং ক্যাপাসিটি রয়েছে, সেই নিউট্রালাইজিং ক্যাপাসিটিকে যদি আমরা কাজে লাগাতে চাই, তাহলে নাকে দিয়ে যদি আমরা ভ্যাকসিন প্রয়োগ করতে পারি, তাহলে সেক্ষেত্রে হয়তোবা বেশি কার্যকরী হতে পারে। এই যে এই জিনিসটা আসবে ফেজ 2 তে।
তো ফেজ 2 তে যেহেতু এখন করোনা কোভিড ভ্যাকসিন নিয়ে এখন বেশি মাত্রায় আ মানে আমাদের অনেক ধরনের চাপ রয়েছে যে আমরা কবে নাগাদ ভ্যাকসিনটি পাবো। সেক্ষেত্রে ফেজ 1, ফেজ 2 খুব দ্রুত সংগঠিত হয়ে গেছে এবং অনেক ক্ষেত্রেই এটি ডোজ এবং রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে শঙ্কা রয়ে গেছে। ফেজ 3 তে ট্রায়াল হচ্ছে হাজার জনপদের মানুষের উপরে প্রয়োগ করতে হয়। বিশ্বের বিভিন্ন দেশে এটি প্রয়োগ করে দেখতে হয় যে এটি আসলে আ বিভিন্ন জনপদের মানুষের উপরে কি ধরনের প্রতিক্রিয়া তৈরি করছে, কি ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করছে। এ ধরনের অনেক কিছু প্রশ্নের উত্তর ফেজ 3 তে চলে আসবে। যখন ফেজ 3 তে আমরা সফলভাবে কোন ফলাফল পেয়ে যাব, তখন এটি বাজারে চলে আসবে। বাজারে চলে আসার পরবর্তীতে ফেজ 4 যেটা সেটা আসলে কন্টিনিউ, যে এটি এমনও হতে পারে, এমন অনেক ভ্যাকসিন রয়েছে যেটি আসলে বাজারে চলে আসছে। এর ৫ থেকে ১০ বছর পরবর্তীতে এটি উইথড্র করে নেওয়া হয়েছে। কারণ এটি এমন কিছু কমপ্লিকেশন তৈরি করছে, সেই কমপ্লিকেশনটি আসলে মানুষের জন্য আরো বেশি ক্ষতিকারক। সেই হিসাব করে ফেজ 4 টি আসলে চলমান প্রক্রিয়া। এটি যেকোনো সময় যেকোনো ভ্যাকসিন বাজার থেকে চলে যেতে পারে। সেটি ফেজ 4 এর অংশ হিসাবে। সুতরাং ভ্যাকসিনটি আসলে আমাদের জন্য কার্যকরী কিনা সেটা জানবার জন্য ১০ থেকে ১২ বছর সময় এমনিতেই লেগে যায়। ধন্যবাদ স্যার। স্যার আপনি করোনা ভ্যাকসিনের কথা বলছিলেন যেটি বর্তমান সময়ে অনেক বেশি আলোচিত। স্যার এই করোনা ভ্যাকসিনের সম্পর্কে যদি আমাদেরকে বলতেন যে করোনা ভ্যাকসিনের বর্তমান বিশ্বের পরিস্থিতি কি এবং আমাদের মতো দেশ বাংলাদেশ কি করোনা ভ্যাকসিনের আওতায় পড়ছে কিনা বা আমরা কবে করোনা ভ্যাকসিন পেতে পারি স্যার এই বিষয়ে যদি বলতেন স্যার। হ্যাঁ, এটি আসলে আমাদের এখন সবচেয়ে টাইম ডিমান্ডিং কোয়েশ্চেন যে আমরা করোনা ভ্যাকসিন পাচ্ছি কিনা। আমি যেহেতু আ ওই পর্যায়ে মানুষ নই, হয়তোবা আমার কাছে সঠিক তথ্য আ পাওয়া যাবে না। আমি নিজেও সে তথ্যটি হয়তোবা আপনাদেরকে দিতে পারব না। কিন্তু আসলে ভ্যাকসিন যখন ট্রায়াল, যেটা আমরা বললাম যে ট্রায়াল চলে, ফেজ 3 ট্রায়াল। ফেজ 3 ট্রায়ালে কিন্তু একটা অংশ যে বিশ্বের যে দেশ ভ্যাকসিন উৎপাদন করে, ওই দেশ কিন্তু শুধুমাত্র ওই দেশে নয়, বিভিন্ন দেশে, যেমন চায়না তাদের ভ্যাকসিন ট্রায়াল ব্রাজিলে দিয়েছে, অক্সফোর্ড ইন্ডিয়াতে দিচ্ছে, ব্রাজিলে দিচ্ছে, এমন অনেক দেশে দিয়েছে। যেসব দেশে আসলে যখন যে মুহূর্তে আ ডিজিজটি মানে যখন চায়না ভ্যাকসিনটি চালু মানে ফেজ 3 ট্রায়াল দিচ্ছিল, তখন ব্রাজিলে সবচেয়ে বেশি পরিমাণ করোনা আক্রান্ত ছিল। সরি। করোনা আক্রান্ত থাকার কারণে সেখানে তারা সেই ট্রায়ালটা দিতে পারছিল। তো করোনা আক্রান্ত সংখ্যা নিরূপণ একটা বড় বিষয় যে আমাদের বর্তমানে বা ব্রাজিলে তখন ওই মুহূর্তে কত মানুষ করোনা আক্রান্ত ছিল, সেই সঠিক তথ্যের ভিত্তিতেই কিন্তু বিভিন্ন কোম্পানি আ যারা ভ্যাকসিন উৎপাদন করছে তারা সেই জায়গায় গবেষণা করার সুযোগটা খুঁজতে থাকে এবং সেই গবেষণাটা করার সুযোগ পায়। তো আমাদের দেশে আসলে প্রাথমিক পর্যায় থেকে আমরা যেটা দেখছিলাম যে যাদের মধ্যে সংক্রমণের আ লক্ষণ রয়েছে তাদেরকে মূলত পরীক্ষা করা হচ্ছিল। করোনা ভাইরাস ১ম থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটি বলে আসছে যে আ একটি নির্দিষ্ট মানুষ বা একটি নির্দিষ্ট শতাংশের মানুষ করোনার লক্ষণ অনেক সময় প্রকাশ করে না। তাহলে তারা কি মানে রোগটা ছড়াবে না? তারা রোগটা ছড়াবে। এর জন্যই বলতে তারা বলছিলেন যে ট্রেস, টেস্ট অ্যান্ড ট্রিট। ১ম এ ধরো, টেস্ট করো এবং তাকে চিকিৎসা দাও। তাহলে সেক্ষেত্রে আমরা যেহেতু ওই জায়গা থেকে কিছুটা হলেও পিছিয়ে আছি, আ তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের আসলে ২০-৩০ হাজারের বেশি টেস্ট আমরা করতে পারছি না। যেকোনো কারণে হোক। এ তখন দেখা যাবে যে আসলে অনেক দেশই কিন্তু আমাদের দেশে ট্রায়াল করার জন্য খুব একটা বেশি আগ্রহী হবে না। কারণ আমাদের আজকেও আমরা যেটা দেখলাম যে ১৩,০০০ এর মতো টেস্ট হয়েছে, ২,০০০ এর মতো আক্রান্ত। তো সেক্ষেত্রে অনেক দেশই কিন্তু খুব একটা বেশি আগ্রহী হবে না এবং বাংলাদেশ থেকেও অথবা আমরা হয়তোবা তাদেরকে আগ্রহী করার মতো কোনো কিছু শো করতে পারিনি, প্রদর্শন করতে পারিনি। তো আমরা যেহেতু কোন দেশের সাথে ট্রায়াল এখন পর্যন্ত করতে পারিনি, তাহলে সেক্ষেত্রে ট্রায়ালের যে সুবিধা বা যখন ভ্যাকসিনটি অ্যাপ্রুভ হয় সেটার স্বত্বাধিকারী বা সেটা একটা দাবিনামা আমরা পেশ করতে পারি না। আমি আপনার সাথে কাজ করলে আমি কিন্তু আপনার প্রতি একটা দাবি রাখতে পারব। তো সেক্ষেত্রে আমি যেহেতু আপনার সাথে কাজ করার সুযোগটি পাইনি, আমি কিন্তু দাবি রাখতে পারছি না। সেক্ষেত্রে আ যেসব দেশ ভ্যাকসিন আবিষ্কার করেছে বা ভ্যাকসিন তৈরি করছে, তারা প্রাথমিক পর্যায়ে তাদের দেশের মানুষকে নিরাপদ করার জন্য ভ্যাকসিনটি সরবরাহ করবে
কারণ ভ্যাকসিন একটি কোম্পানি স্বতন্ত্রভাবে তৈরি করতে পারে না, তাদের কোনো না কোনো অনুদান রয়েছে। সেই অনুদানের ভিত্তিতে তাদের দেশের নাগরিককে সে সুরক্ষা দিবে। যেসব দেশ তাদের সাথে গবেষণা অংশগ্রহণ বা ট্রায়ালে অংশগ্রহণ করেছে তাদেরকে তারা সাপ্লাই দিবে, সরবরাহ করবে। এর পরবর্তীতে বাণিজ্যিকভাবে যদি তাদের উৎপাদন আ করা সম্ভব হয় তাহলে তারা দিবে। তার মানে কি এখানে আসলে কিন্তু বেশিরভাগ কোম্পানি, যেহেতু আমরা জানি যে একটি ভ্যাকসিন তৈরি করতে ১০ থেকে ১২ বছর সময় লাগে। ১ বছরের মধ্যে আমরা ভ্যাকসিন একটা হাতে পেয়ে যাচ্ছি। বেশিরভাগ উৎপাদনকারী সংস্থাই কিন্তু এখন পর্যন্ত সমগ্র বিশ্বকে সরবরাহ করার মতো সক্ষমতা অর্জন করেনি। এমনকি অনেক কোম্পানি রয়েছে তাদের দেশকে নিরাপদ করার মতো এখন পর্যন্ত সক্ষমতা অর্জন করেনি। এর মধ্যে রয়েছে আসলে বিশ্বের অর্থনৈতিক যে প্রতিযোগিতা, অর্থনৈতিক প্রতিযোগিতার কারণে যারা উন্নয়ন বা উন্নত দেশ তারা কিন্তু তাদের দেশের নাগরিকদের তুলনায় আরো বেশি সংখ্যক ভ্যাকসিন মানে তারা বাজারে সেই পরিমাণ ইনভেস্ট করে রেখেছে। যেমন কানাডা, তাদের দেশের নাগরিক যতটুকু তারা ৫ গুণ পরিমাণ ভ্যাকসিন তারা ক্রয় করার সক্ষমতা আছে এবং তারা সেটা করার জন্য আ অল মানে মার্কেটে টাকাও দিয়ে রেখেছে। ইউএসএ তাদের জনগণের তুলনায় ৩ গুণ বেশি পরিমাণ টাকা দিয়ে রেখেছে। তাহলে যারা এই ধরনের উম আ আ যেটা বলব যে যারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, তাদের কাছে আমরা কিছুটা হইলেও পিছিয়ে থাকি। মধ্যম উন্নয়নের মধ্য আয়ের দেশ হিসাবে বাংলাদেশ আসলে ট্রায়ালে যদি অংশগ্রহণ করার সুযোগ পেত, তাহলে কিন্তু এতদিনে একটা না একটা ভ্যাকসিনের দাবি তারা করতে পারতেন। তো সেক্ষেত্রে লোয়ার মিডল ইনকাম কান্ট্রি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে হচ্ছে কোভ্যাক্স নামে আ আম যেটা করা হয়, যেটা আসলে ভ্যাকসিন কিভাবে প্রস্তুত করা হবে, কিভাবে সবার মধ্যে সমতা করে দেওয়া হবে। WHO এবং গ্যাভির মাধ্যমে তারা সেই জিনিসটা করার চেষ্টা করছে। সেটিও কিন্তু আসলে ২০২১ সালের শেষের দিকে অথবা ২০২২ সাল নাগাদ পাওয়া যাবে। কোভ্যাক্স এর মাধ্যমে কিন্তু যে ক্যালকুলেশনটা করা যাচ্ছে, সেই ক্যালকুলেশনে কিন্তু ২০২৩-২৪ এর আগে সমগ্র বিশ্বে ভ্যাকসিন পৌঁছানো সম্ভব নয়। সেক্ষেত্রে বাংলাদেশ যদি ভ্যাকসিন আনতে হয়, সেক্ষেত্রে কোন কোম্পানি থেকে একটু বলতে গেলে উচ্চ মূল্যেই যে জিনিসটা নিয়ে আসতে হবে, নিয়ে এসে তারপরে মানুষকে দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু WHO বলেন বা USA CDC বলেন, তারা কিন্তু যেটা বলেছে যে কাদেরকে ১ম এ দিতে হবে। যে আপনি বলছিলেন যে একজন আ ৯০ বছরের ভদ্র মহিলাকে দেওয়া হলো ভ্যাকসিন। কারণ উনাকে দেওয়া হচ্ছে কোমরবিড বিভিন্ন কন্ডিশনে। তো সেক্ষেত্রে ইউএস সিডিসি যেটা বলছিলেন যে ফ্রন্ট লাইনার যারা আছেন, যারা মানে রোগ ছড়াচ্ছেন বা রোগের খুব কাছাকাছি যাচ্ছেন, তাদের যেমন চিকিৎসক তাদেরকে দেওয়ার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে ইউএসএ কখনোই চিন্তা করবে না যে আ মালদ্বীপের মতো একটা দেশে ওদের দেশের ডাক্তাররা ভ্যাকসিন পাচ্ছে কি পাচ্ছে না। ইউএসএ সবসময় চিন্তা করবে তাদের থার্ড লাইন মানে যারা আসলে এই মুহূর্তে দরকার এই মুহূর্তে দরকার নেই। এই মুহূর্তে দরকার নেই এরকম হতে পারে যারা বর্তমানে কোভিড আক্রান্ত হয়েছেন, রিকভারি করেছেন, যাদের অ্যান্টিবডি নিজের শরীরে রয়েছে, তাদেরকে এই মুহূর্তে ভ্যাকসিনটা এই মুহূর্তে ইমার্জেন্সি নয়। যেহেতু প্রোডাকশন এখনো সেই পর্যায়ে পৌঁছেনি। তাহলে সেক্ষেত্রে ইউএসএ কখনো সে বিষয়ে মানে অতটা বেশি উদার হবে না, কানাডাও উদার হবে না। তাহলে বাংলাদেশ এক্ষেত্রে কিছুটা হলেও পিছিয়ে থাকবে। আমরা আশা করতে পারি যে আমরা ভ্যাকসিন পাবো। কিন্তু হাতে না পাওয়া পর্যন্ত আমরা সে বিষয়ে আসলে এখন পর্যন্ত অনিশ্চিত। ধন্যবাদ স্যার। আমরা আসলে অনেক কিছুই জানতে পারলাম। স্যার আসলে আরেকটা জিনিস যদি আমরা জানতে চাই আসলে যেটা শোনা যাচ্ছে যে ভ্যাকসিন প্রিজার্ভ করার একটা ব্যাপার থেকে ভ্যাকসিনটা স্যার এই সম্পর্কে যদি একটু বলতেন বা আমাদের বাংলাদেশে কতটুকু সক্ষম এইসব ভ্যাকসিন প্রিজার্ভ করার ক্ষেত্রে? হ্যাঁ, এখন আসলে ভ্যাকসিন যে তৈরি করা হচ্ছে, ভ্যাকসিন যেসব দেশে তৈরি করা হচ্ছে তাদের দেশের সক্ষমতা অনুযায়ী কিন্তু তারা এটি প্রাথমিক পর্যায়ে চিন্তা করছেন। এবং যেটা বলা হচ্ছে যে এক্সপ্লোরেটরি ফেজ এ আসলে যে জিনিসটাকে মার্ক করা দরকার সেই জিনিসটাকে মার্ক করেই তারা জিনিসটা করছেন। তো সেক্ষেত্রে এখন পর্যন্ত যেসব ভ্যাকসিন বাজারে চলে আসছে তাদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যেটা বলি যে -80 রেফ্রিজারেটর বা ক্রাইও ফ্রিজ। ক্রাইও ফ্রিজ কিন্তু বাংলাদেশে বলতে গেলে খুব একটা নেই। কারণ বাংলাদেশ আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে গবেষণায় খুব একটা বড় ভূমিকা কখনোই চিকিৎসা ক্ষেত্রে আমরা দেখিনি। যে আসলে আমরা আ গবেষণায় কেন জানি সবসময় একটু উদাসীন। এই গবেষণা যখন উদাসীনতা থাকে তখন কিন্তু আসলে ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো গঠন সবসময় পিছিয়ে থাকতে হয়। তাহলে সেক্ষেত্রে -80 রেফ্রিজারেটর যেহেতু আমাদের বিভাগীয় শহরগুলোতেই নেই, জেলা উপজেলা তো বাদ দিলাম।
বাদ দিতে হয় আমাদেরকে, সেক্ষেত্রে আসলে ওই ধরনের ভ্যাকসিন আমরা এই মুহূর্তে চিন্তা করাটা দুরূহ। কারণ আমি যদি ঢাকায় বসে ভ্যাকসিন নিয়ে থাকি, এখন আরেকজন মানুষ যদি আ যেটা বলব যে খুলনায় বসে ভ্যাকসিন না পেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি যে নিরাপদ থেকে যাচ্ছি, কারণ এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে কোভিড ভ্যাকসিন দেওয়ার পরবর্তীতে সারা জীবনের জন্য সুরক্ষা পেয়ে গেলাম। তাহলে সেক্ষেত্রে আমি ভ্যাকসিন নেওয়ার পরবর্তীতেও যদি আমি জীবাণু আ বাহক হিসাবে কাজ করতে পারি, সেই সম্ভাবনাটা রয়ে গেছে। এখনো যেহেতু গবেষণাটি সবসময় শর্টকাট উপায়ে ভ্যাকসিনটা বের করা হয়েছে। তাহলে সেক্ষেত্রে আ আমি আমার জনগণ সবাইকে যদি মোটামুটি একসাথে দিতে না পারি, তাহলে কিন্তু কিছু না কিছু রিস্ক থেকেই যায়। তাহলে সেক্ষেত্রে ওই ধরনের ভ্যাকসিন আমাদের চিন্তা করা যাচ্ছে না। তো সেক্ষেত্রে সরি, যেটা কোভ্যাক্স বা গ্যাভির মাধ্যমে যে আমরা ভ্যাকসিনটা পেতে পারি ভবিষ্যতে, সেক্ষেত্রে তারা যে জিনিসটা চিন্তা করছে যে যেহেতু চাইল্ডহুড ইমিউনাইজেশন মানে আমরা বাচ্চাদের ৫ বছর কম বয়সী বাচ্চাদেরকে আমরা যেভাবে ভ্যাকসিনটা দিয়ে থাকি ট্রান্সপোর্ট ক্যারিয়ার এর মাধ্যমে, সেটিকে আমরা কাজে লাগাবো। এখানে একটি বড় জিনিস থেকে যায় যে ৫ বছর নিম্ন যেসব আ বাচ্চা রয়েছে তাদের সংখ্যা নিশ্চিত আমাদের বাংলাদেশের জনসংখ্যা তার সমান নয়। নিশ্চিত তার বহুগুণ। তাহলে সেই পরিমাণ আ ইনজেকশন দেওয়ার মতো নিডেল, সেই পরিমাণ নিডেল নষ্ট করার মতো মেডিকেল ইন্সট্রুমেন্ট আমাদের রয়েছে কিনা? সেই জিনিসগুলো যদি আমরা মাথায় রাখি, এমন নয় যে আমি ভ্যাকসিন দিয়ে ইনজেকশনটা ফেলে দিলাম। সেটা করা যাবে না। আমাকে মেডিকেল ওয়াস্ট ম্যানেজমেন্টটাও খেয়াল রাখতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি শুধু ফ্রিজের দিকে নজর দিলে হচ্ছে না। আমাকে অবকাঠামো এইসব দিকেও নজর দিতে হচ্ছে। এত সংখ্যক মানুষকে একই সাথে বা একটি সুনির্দিষ্ট সময়ের মধ্যে উম আ মাঝে যদি আমাকে ভ্যাকসিন দিতে হয়, সেই পরিমাণ দক্ষ জনবল আমাদের এই মুহূর্তে রয়েছে কিনা সেটি আমাদেরকে চিন্তা করা লাগছে। এছাড়া গ্যাভি যে জিনিসটা বা কোভ্যাক্স সবসময় চিন্তা করছে যে বিষয়টি নিয়ে, সেটি আসলে যে আ ধর্মীয় কিছু জিনিস সবসময় রয়েছে। যে এই ভ্যাকসিনটি আসলে কোত্থেকে তৈরি করা হচ্ছে, এটি আমাদের কোনো ক্ষতি করছে কিনা? আমরা যেমন দেখছি যে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন এর সময় আমাদের হঠাৎ করে খবরে চলে আসে যে ডায়রিয়ার কারণে অমুক এলাকায় ৫ জন বাচ্চা মারা গেছে। হঠাৎ করে জি, আমাদের ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন বন্ধ করে দিতে হচ্ছে। তাহলে সেক্ষেত্রে এই মোকাবিলাগুলো আমাদেরকে করে নিতে হবে। তাহলে এগুলি আসলে আমাদের বড় চ্যালেঞ্জ। এই বড় চ্যালেঞ্জ গুলো যখন আমরা আ উম মোটামুটি আমাদের নিয়ন্ত্রণে রাখতে পারবো, তাহলেই কিন্তু অক্সফোর্ড যে ভ্যাকসিনটি বের করছে, এখানে আসলে অক্সফোর্ড সবসময় একটু এগিয়ে থাকবে। কারণ অক্সফোর্ডের যে ভ্যাকসিন ট্যাডক্স বা অ্যাস্ট্রাজেনেকা যেটি করছে সেটি আসলে দীর্ঘ ৮ বছরের একটি প্রক্রিয়া। ভ্যাকসিন যে প্রক্রিয়ায় বের হয় সেই প্রক্রিয়ার মধ্যেই কিন্তু অক্সফোর্ডের ভ্যাকসিনটি বের হচ্ছে। আমরা একটা জিনিস জানি যে বাজারে গেলেই কিন্তু যে ওষুধগুলি পাওয়া যায় তার মধ্যে ব্রিটিশ ফার্মাকোপিয়া ওষুধ বা ব্রিটিশ থেকে যেসব ওষুধের অনুমোদন হয় তাদের পরিমাণ সবচেয়ে কম। কারণ তারা সবচেয়ে বেশি পরিমাণ স্ট্রিক্ট পাথওয়ে ফলো করে। ইউএসপি বলেন বা অন্যগুলা বললেন তারা কিন্তু খুব সহজেই একটি ওষুধের অনুমোদন অনেক ক্ষেত্রে দিয়ে দেয়। যেমন আমরা এফডিএ কে দেখলাম যে ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন হিসেবে একেক সময় একেক ওষুধের অনুমোদন দিয়ে দিল। কিন্তু ব্রিটিশরা কিন্তু সেই জিনিসটাকে অনেক বেশি রিজিড উপায়ে মেইনটেইন করে। তাহলে সেক্ষেত্রে তারা যে ভ্যাকসিনটি নিয়ে আসছে সেটি আসলে কিন্তু ডোজ টার্গেট করে, রুট টার্গেট করে এবং আ কি বলব যে এটি আসলে অনেক ক্যালকুলেটিভ ওয়েতে। তারা যে ভ্যাকসিনটা যখন বাজারে নিয়ে আসবে আমরা যদি সেই ভ্যাকসিনটিকে আনতে পারি, সেই ভ্যাকসিনটা আসলে ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে মেইনটেইন করা যায়, যেটি আসলে আমাদের ইমিউনাইজেশন এর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা হয়তোবা আমাদের জনগণকে সেই সুবিধাটা দিতে পারব। জি, ধন্যবাদ স্যার। স্যার আমরা আসলে এতক্ষণ ধরে ভ্যাকসিন নিয়ে অনেক কিছুই জানলাম স্যার। আমরা এখন অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে। স্যার আপনি যদি আমাদের এক্সিস মেডিকেল স্কুলের যারা দেখছেন তাদের প্রতি যদি সংক্ষেপে কিছু বলতেন স্যার। হ্যাঁ, এটি আসলে আমার সৌভাগ্য যে এক্সিস মেডিকেল প্রোগ্রামে আমি সংযুক্ত থেকে আপনাদের সামনে এসে কিছু কথা বলার সুযোগ পেলাম। আ করোনা আসলে আমাদের অনেক কিছুই দেখিয়ে দিয়েছে চোখে আঙ্গুল দিয়ে। তার মধ্যে একটি অংশ হচ্ছে দেখিয়ে দিয়েছে যে আমরা মেডিকেল সেক্টরে কতটা পিছিয়ে রয়েছি গবেষণার ক্ষেত্রে। আমরা ক্লিনিশিয়ান হতে চাই যে মানুষ আমাকে চিনবে, মানুষ আমাকে জানবে, আমার চেম্বারের সামনে অনেকগুলো মানুষ এসে ভিড় করবে। বলবে অমুক ডাক্তার রয়েছে। কিন্তু সেটির তুলনায় একজন রিসার্চার বা একজন গবেষক দেশের জন্য কত বড় সম্পদ হতে পারে, করোনা কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়েছে। তাহলে সেক্ষেত্রে আ আমার একটা কথা সবসময় থাকে যে
একজন মানুষ চাইলেই কিন্তু গবেষক হতে পারে না। কিন্তু একজন চিকিৎসক চাইলেই গবেষক হতে পারে। কারণ চিকিৎসার সাথে সংশ্লিষ্ট মানুষ, চিকিৎসার সাথে সংশ্লিষ্ট অনেক কিছুই। তাহলে সেক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্ম গবেষণায় যত বেশি আগ্রহী হবে, একটি দেশ তত বেশি উন্নত হবে এবং আমরা আসলে স্বনির্ভর বাংলাদেশ বা আমরা বিপদমুক্ত বাংলাদেশ যেটাই বলি না কেন, সে সবকিছু কিন্তু আমরা করতে পারবো। আমাদের মেডিকেল সেক্টরে আমরা যত বেশি পরিমাণ গবেষণায় আগ্রহী হব, আমরা এই কাজে যতটা বেশি মনোযোগ দিব, আমাদের তত বেশি মঙ্গল। আমি আশা প্রকাশ করব যে এক্সিস মেডিকেল প্রোগ্রামের মাধ্যমে যেভাবে নলেজ শেয়ারিং টা হয়, এটির মাধ্যমে ভবিষ্যতে অনেক মানুষ হয়তোবা অনেক কি বলবো যে অনুজ, অগ্রজ যাই হোক না কেন, অনেকেই আগ্রহী হবেন গবেষণায়, মৌলিক গবেষণায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আপনি অনেকক্ষণ সময় ধরে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আপনার সুস্বাস্থ্য কামনা করছি স্যার। ইনশাল্লাহ আমরা আপনার সাথে এরপরে আরো অনেক প্রোগ্রামে হয়তো আমরা আপনাকে পাবো, এজিস মেডিকেল স্কুলের পাশে পাবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত স্যার আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন স্যার। আসসালামু আলাইকুম।